পলাশডাঙ্গার বসু পরিবার খুব নামকরা। এই বাড়ির বর্তমান গার্জেন হলো সোমলতা দেবী। পরিবারের 2 ছেলে এবং 1 মেয়ে। বড় ছেলের বিয়ে মীনাক্ষী নামে একটি মেয়ের সঙ্গে 10 বছর আগে হয়েছে। তাদের একটি 6 বছরের মেয়ে আছে যার নাম রিঙ্কি। বড় মার্কেটে তাদের একটি বিশাল কাপড়ের দোকান আছে। সোমলতা দেবীর শ্বশুর মশাইয়ের বাবা একটি ছোটখাটো ঘর ভাড়া করে দোকানটি শুরু করেছিলেন। তারপর তার শ্বশুর মশাই ব্যবসাটিকে অনেক বাড়িয়ে তোলেন। আজ বসু কাপড়ের দোকানের নামে পুরো এলাকা পরিচিত। স্থানীয় দূরবর্তী সব বড় বড় ব্যবসায়ী অর্থবান মানুষেরা তাদের দোকান থেকে কাপড় কিনে নিয়ে যায়। এলাকায় যেমন তাদের সম্মান এবং প্রতিপত্তি ছিল, সোমলতা দেবী তার বাড়িতেও কঠিন নিয়মের মাধ্যমেই সেই সম্মান বজায় রাখার চেষ্টা করতেন। সকালবেলা সবাই খাবার টেবিলে ব্রেকফাস্ট করতে বসেছিল। সবার খাওয়া প্রায় শেষ। সোমলতা দেবী তার ছেলেদেরকে বলেন, ধীরেন, কালকে বড় মন্দিরে পুজো দিচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও 100 খানা কাপড় বিতরণ করব। বলছিলাম সন্ধ্যাবেলা আজকে লোকজনকে দিয়ে না দোকান থেকে গুনে গুনে একসাথে কাপড়গুলো বাড়িতে পাঠিয়ে দেবে। ঠিক আছে মা, আমি দোকানে গিয়ে শাড়িটা বেঁধে রাখবো, বিকালের আগে বাড়িতে পৌঁছে দেবো। মা, আগের বারে অনেক কটা সেলের শাড়ি রয়েছে, কোটা 40-এর মতো হবে, ওগুলো কি দিয়ে দেব? আরে না না, আমাদের পরিবারের একটা মান সম্মান প্রতিপত্তি আছে তো। ওসব কাটা ছেঁড়া রিজেক্টেড জিনিস আমরা কোনোবারে দান করি না। ঠিক তখন সোমলতা দেবীর মেয়ে বুলটি সেখানে আসে। সে খাবার টেবিলে বসতেই যাচ্ছিল। ঠিক এমন সময় সোমলতা দেবী বলেন, বুলটি, ঘড়িতে কটা বাজে? তোমার এত দেরি হলো কেন? মা, পরের সপ্তাহ থেকে কলেজের পরীক্ষা শুরু হচ্ছে। কালকে তাই রাত জেগে পড়ছিলাম, সেজন্য ঘুম ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তুমি তো ভালো করেই জানো 10টা পেরিয়ে গেলে এ বাড়িতে জল খাবার গ্রহণ করার নিয়ম নেই। এখন আর তোমাকে বসতে হবে না, দুপুরের খাবার সময় এসো। আচ্ছা ঠিক আছে। এই বলে বুলটি সেখান থেকে চলে যায়। সোমলতা দেবীর নিয়ম বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্যই একই ছিল। বুলটি চুপচাপ তার ঘরে গিয়ে বসে থাকে। এমন সময় তার 2 দাদা তার কাছে আসে। তারা লুকিয়ে লুকিয়ে হাতে করে আপেল এবং মাখন দেওয়া রুটি নিয়ে এসেছিল। কি হলো দাদা, তোমরা এখানে কি করতে এসেছো? এই নে আপেল, চটপট খেয়ে নে, কেউ যেন না দেখতে পায়। এই নে মাখন পাউরুটি। শোন, তোর বৌদি না একেবারে জানতে না পারে। থ্যাংক ইউ সো মাচ দাদা, সত্যি খুব খিদে পেয়েছিল। আর বড়দা বড় বৌদিকে তো আমি কিছু বলবোই না। বড় বৌদিকে তো আমি কিছুই বলবো না, কারণ আমি জানি বড় বৌদি পুরো মায়ের চেলা, মায়ের ইশারায় ওঠে আর বসে। আর বলিস না, ওই যে মায়ের এত ভক্ত হয়ে উঠবে তা আমি বুঝতেও পারিনি। এখন তো আমি খুব সতর্কে থাকি, পান থেকে চুন খসার সঙ্গে সঙ্গে মায়ের কাছে নালিশ করতে চলে যাই। সেই তো, বড় বৌদি আর মা দুজনে এই বাড়িটাকে একেবারে কড়া শাসনে রেখেছে। মাঝে মাঝে তো মনে হয় ওরা হোস্টেলের মালিক আর আমরা স্টুডেন্ট। তা যা বলেছিস, বৌদি আসার পর শাসন যেন আরো বেড়ে গেল। জানি না ছোট বৌদিটা কেমন হবে। সেও যদি বড় বৌদির মতো হয় তাহলে তো আমার জীবন পুরো নাজেহাল হয়ে যাবে দাদা। সে দেখা যাবে কি হবে না হবে। ভালো করে শোন, কালকে সকলে পুজো করতে যাবে। কালকে আবার দেরি করে উঠিস না যেন, না হলে আবার শাস্তি পেতে হবে। মাথা খারাপ নাকি? ওই 2 বাঘিনীর মুখে আমি আর পড়ছি না। কাল বাবা 10টা 12টা অ্যালার্ম দিয়ে রাখবো আমি। পরের দিনে সবাই সঠিক সময় মন্দিরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। সোমলতা দেবী মীনাক্ষীকে বলেন, বৌমা, সব জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে নিয়েছো তো? পুজোর সামগ্রী কাপড় একেবারে ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি সব 3-4 বার করে দেখে নিয়েছি, সব তৈরি হয়ে গেছে। এবার যাত্রা শুরু করা যেতে পারে। ঠিক আছে, আমি বুলটি পল্লব একটা গাড়িতে যাব, আর বৌমা রিঙ্কি ধীরেন অন্য একটা গাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজনে 2টো গাড়িতেই তো যাবে। দুজনকেই তো নজর রাখতে হবে না কে কি করছে। না ঠাম্মা, আমি পিসিমণির সঙ্গে আমার ফেভারিট কাকুর সঙ্গে যাব, আমি মায়ের সঙ্গে যাব না। রিঙ্কি, তোমাকে কি জিজ্ঞাসা করা হয়েছে তুমি কার সঙ্গে যাবে আর কার সঙ্গে যাবে না? চুপচাপ আমার সঙ্গে এসো, আর ঠাকুমার মুখের উপরে কখনো কথা বলবে না। রিঙ্কি ভয়ে ভয়ে তার মায়ের সঙ্গে গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণ পর সবাই মন্দিরে গিয়ে উপস্থিত হয়। সেখানে তাদের পরিচিত এলাকার বড় মিষ্টি ব্যবসায়ী অনিকেত বাবু এবং তার স্ত্রী অন্নপূর্ণা দেবীর সঙ্গে দেখা হয়। সঙ্গে তাদের মেয়ে মন্দিরাও ছিল। অনিকেত বাবু সোমলতা দেবীকে বলেন, দিদি, এতদিন ধরে আপনাদের নাম ডাক শুনেছি, আজকে সরাসরি আপনাদের দেখেও নিলাম। আপনাদের সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লাগছে। এলাকায় আপনাদেরও নাম ডাক কম নয়, কিন্তু বিয়ে অনুষ্ঠান সব জায়গায় কিন্তু আপনাদের দোকানেরই মিষ্টির প্রচলন আছে। আপনাদের তো দোকান অনেক আদি। সবই ওপরওয়ালার ইচ্ছা আর আপনাদের আশীর্বাদ। এই মেয়েটিকে আপনাদের মেয়ে বুঝি? আজ্ঞে হ্যাঁ, এ হলো মন্দিরা, আমাদের একমাত্র সন্তান।
মেয়েটি না খুব শান্তশিষ্ট, সব কাজ পারে। এমন কোনো মিষ্টি নেই যে ও নিজের হাতে তৈরি করতে জানে না। ওর জন্য একটা সুপাত্রের খোঁজ করছি দিদি। সেরকম যদি নজরে আসে তাহলে শীঘ্রই ওর বিয়ের ব্যবস্থা করব। সোমলতা দেবীর মন্দিরাকে বেশ পছন্দ হয়েছিল। মন্দিরা রিঙ্কিকে দেখে বলে, তোমার নাম কি সোনা? নাম বলো না মা, আন্টি নাম জিজ্ঞাসা করছে না। আমার নাম রিঙ্কি। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। তুমি আমার সাথে একটু মন্দির ঘুরে দেখবে? রিঙ্কি তার মায়ের দিকে তাকায়। তখন সোমলতা দেবী এবং মীনাক্ষী রিঙ্কিকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেয়। রিঙ্কি খুশি মনে মন্দিরার হাত ধরে মন্দিরটি ঘুরতে থাকে। রিঙ্কি বলে, আন্টি, আমার ফেভারিট কাকুকে দেখবে তুমি? চলো, কাকু ওই গাছের কাছে বসে আছে। রিঙ্কি মন্দিরার হাত ধরে পল্লবের কাছে নিয়ে আসে আর বলে, কাকু কাকু, এই দেখো আমার ফেভারিট আন্টি। আরে বাহ, এত তাড়াতাড়ি পছন্দ পাল্টে গেল। এদিকে তো আমি ফেভারিট কাকু ছিলাম। পল্লবের কথা শুনে মন্দিরা হেসে ফেলে। এই আন্টিটা খুব ভালো, আমাকে মিষ্টি খেতে দিয়েছে জানো কাকু। কিন্তু তোমার মা যদি জানে তুমি বাইরে মিষ্টি খাচ্ছ, তাহলে তো খুব রাগ করবে। কেন? উনি রাগ করবেন কেন? বাচ্চারা মিষ্টি খাবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আমি এটা জানি যে বেশি মিষ্টি খাওয়া উচিত না, তবে যে একেবারেই খাওয়া উচিত নয় সেটা তো ঠিক না। বাচ্চাদের কাছ থেকে মিষ্টি কেড়ে নেওয়ার মানে হচ্ছে তাদের ছেলেবেলায় তাদের কাছ থেকে তাদের সকাল্লাদ কেড়ে নেওয়া। তুমি তো খুব সুন্দরভাবে কথা বলতে পারো। পল্লবের কথা শুনে মন্দিরা একটু লজ্জা পেয়ে যায়। পল্লবের মনে মন্দিরা জায়গা করে নিয়েছিল। পুজো দেওয়ার সময় পল্লবীর নজর বারবার মন্দিরার দিকে চলে যাচ্ছিল। এটি লক্ষ্য করে ধীরেন এবং বুলটি হাসাহাসি করে। তারপর ধীরেন বলে, কি ব্যাপার ভাই, বরাবরই নজর এদিকে যাচ্ছে? সামনে তো প্রতিমা আছে, সেদিকে দেখ। দাদা তুমিও না, তুমিও তো সামনের দিকে তাকাও নেই। হ্যাঁ থাক, তুমি যে কত সামনের দিকে তাকাচ্ছ তা আমরা সকলেই বুঝতে পারছি। তোমার নিশ্চয়ই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে না? তুমি নিশ্চিন্ত মনের কথা বলতে পারো। মায়ের সঙ্গে কথা বলে দেখবো নাকি? বুলটি, তোকে এত কষ্ট করতে হবে না। আমি একটু আগেই শুনে এসেছি মা আর মীনাক্ষী পল্লবের জন্য ওর মায়ের সঙ্গে বিয়ের কথাবার্তা বলছিল। কি তুমি সত্যি বলছো দাদা? আরে আরে, দেখো দাদা, ছোটদার কত উৎসাহ। সেদিন তারা মন্দির থেকে আসার পর এক সপ্তাহের মধ্যে পল্লব এবং মন্দিরার বিয়ের কথাবার্তা পাকা হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যাবার পর নতুন বউ তার প্রথম রান্নার জন্য নিচে নেমে আসে। তাকে দেখে সোমলতা দেবী বলেন, বৌমা, আজ এ বাড়িতে তোমার প্রথম রান্নার অনুষ্ঠান। আজকে দিনে মিষ্টি জিনিস রান্না হয়, তাই তুমি পায়েস রান্না করো। আমাদের বাড়িতে মিষ্টির মধ্যে কিন্তু পায়েসটাই খাওয়া হয়। পায়েস ছাড়া কি আর কিছুই বাড়িতে খাওয়া হয় না? কিন্তু কেন মা? কারণ হচ্ছে অন্য যে কোনো মিষ্টিতে প্রচুর পরিমাণে চিনি দিয়ে তৈরি, আর চিনি শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। সেজন্য বহু বছর ধরে আমাদের বাড়িতে মিষ্টি খাওয়া বন্ধ। শুধুমাত্র অল্প মিষ্টি দিয়ে কখনো সখনো পায়েস খাওয়া হয়, এটাই এবারে নিয়ম। ও আচ্ছা, আমি যদি স্বাস্থ্যসম্মত ভাবে কোনো মিষ্টি তৈরি করি যা খেতে সুস্বাদু হবে আর শরীরেও কোনো ক্ষতি হবে না, তাহলে চলবে? এ ধরনের কোনো মিষ্টি হয় নাকি? আমি তৈরি করি, তোমরা খেয়ে দেখো না, তারপর বলবে। ঠিক আছে, যদি সত্যি সত্যি এরকম কোনো মিষ্টি তৈরি করতে পারো তাহলে আমরা খেতে পারি। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, মিষ্টি যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে কিন্তু সমস্ত মিষ্টি তোমাকে একাকেই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। তাদের কথা শুনে বুলটি ভয়ে ভয়ে তার ছোটদার কানে কানে বলে, দাদা, বৌদি কিন্তু খুব বড় একটা রিস্ক নিয়ে নিয়েছে। মার বড় বৌদি কিন্তু ছোট বৌদিকে ছেড়ে কথা বলবে না। আরে বাবা, তোর ছোট বৌদি হলো, ও এলাকার নাম করা মিষ্টি ব্যবসায়ীর মেয়ে। কে একেবারে কাঁচা খেলোয়াড় ভাবিস না, ঠিক বাজিমাত করে দেবে। সবাই খাবারের জন্য টেবিলে বসে অপেক্ষা করছিল। সব রকম খাবার আসার পর মন্দিরে একটি বড় রকমের কেক নিয়ে এসে সবার সামনে হাজির করে। কেক দেখে মীনাক্ষী বলে, আরে এটা তো কেক, এতে নিশ্চয়ই অনেক চিনি আর কেমিক্যাল দিয়েছো। না দিদি, এটা ফ্রুট কেক। আমি বাড়িতে থাকা সমস্ত রকমের ফলের রস দিয়ে এটা বানিয়েছি, সঙ্গে অল্প মধু দিয়েছি। এতে কোনো কেমিক্যাল দেওয়া হয়নি। একটু খেয়ে দেখো, তারপর বুঝতে পারবে। মীনাকে চামচ করে একটু কেক কাটে এবং খেয়ে দেখে। বেশ ভালোই হয়েছে কিন্তু। হ্যাঁ, খেতে তো বেশ ভালোই লাগছে। ঠিক আছে, এই কেক সবাই খাবে। সবাইকে কেক দাও। বৌদি, আমাকে কিন্তু বড় দেখে পিস দিও। কাকিমা কাকিমা, আমাকেও একটা বড় পিস দাও। কতদিন পর বাড়িতে কেক খেলাম, আমাকে একটু বেশি করে দাও তো। বাহ, দারুণ হয়েছে। সবাই খুব মজা করে কেক খায়। সোমলতা দেবী বলেন,
এ ধরনের মিষ্টি যদি চাও তাহলে তুমি বাড়িতে বানাতেই পারো। এমনিতেও সবাই মিষ্টি একটু আধটু পছন্দ করেই। প্রত্যেক সপ্তাহে এ ধরনের কিছু না কিছু বানিয়ে দিও বৌমা, কেমন? এভাবেই সবার অজান্তেই মন্দিরা তাদের বাড়ির নিয়ম পাল্টাতে শুরু করে। এক এক করে সে সমস্ত কঠিন কঠিন নিয়মগুলোকে তার ভালোবাসা এবং সারল্য দিয়ে সহজ করে তোলার চেষ্টা করে। একদিন সবাই রাতে বসে বসে মীনাক্ষী এবং ধীরেনের বিয়ের ভিডিও ক্যাসেট দেখছিল। 10টা বাজলে মীনাক্ষী ঘরের ভেতরে আসে আর সবাইকে বলে, সবাই ওঠো, যে যার ঘরে ঘুমাতে যাও, 10টা বেজে গেছে। দিদি দাঁড়াও না, তোমাদের বিয়ের ভিডিও ক্যাসেট দেখছি। তোমায় কিন্তু দারুণ লাগছে। তুমিও বসো না দিদি, এক্ষুনি পপকর্ন ভেজে আনছি, আর সঙ্গে গরম গরম কফি। কিছুক্ষণের মধ্যে মন্দিরা পপকর্ন এবং গরম গরম কফি নিয়ে আসে। তখনই ধীরেন বলে, এই তো এইবারে মীনাক্ষীর এন্ট্রি হবে। আরে বাহ দিদি, তুমি এত সুন্দর একটা লেহেঙ্গা পরেছিলে, তোমায় তো কত ফ্যাশনেবল লাগছে গো। বিয়ের আগে আমি একটু এরকমই ছিলাম, সবসময় নতুন ফ্যাশনের জিনিসপত্র খুঁজতাম, বেশিরভাগটা হালকা কালারের জিনিস পরতাম। বিয়ের প্রথম প্রথম সে কি যে দিন ছিল, আমি আজও সেই পুরাতন মীনাক্ষীকে মিস করি। আচ্ছা দিদি, তাহলে তুমি এখন এভাবে থাকো কেন, এত গম্ভীর আর এই ধরনের বয়স্কদের মতো সাজ পোশাক নিয়ে? আসলে বিয়ের পর মাকে দেখে না আমি ধীরে ধীরে পাল্টাতে লাগলাম। মনে হতে লাগলো ওইসব বাচ্চামো করা উচিত না, সবসময় নিয়ম কানুনের মধ্যেই থাকা উচিত। পরিবারের মান মর্যাদা রাখার জন্য আমাকে সমস্ত কিছু ছাড়তে হলো। সেটা তো অবশ্যই, পরিবারের মান মর্যাদা তো অবশ্যই দেখবে, কিন্তু যাকে নিয়ে তোমার এই পরিবার তার মন কি চায় সেটা তুমি দেখলে না বৌদি? আচ্ছা সেটা বাদ দাও, তোমার মন কি চায় তুমি তো একবার সেটাও দেখতে পারো। এভাবে দাদার আর নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুমি মনে শান্তি পাচ্ছ দিদি? এ কথা শোনার পর মীনাক্ষীর চোখে জল চলে আসে এবং সে মন্দিরাকে বলে, তুমি ঠিকই বলেছ মন্দিরা, নিয়ম কানুন এইসবের জালে পড়ে আমি নিজের অস্তিত্ব ধীরে ধীরে হারিয়ে ফেলেছি। নিজেকে একটা পাথরের মূর্তি বানিয়ে নিয়েছি, শক্ত আর কঠিন। মনের ভেতর থেকে সমস্ত অনুভূতিগুলো যেন ধীরে ধীরে মুছে গেছে। কিচ্ছু মুছে যায়নি দিদি, ভালো করে মনের দিকে তাকিয়ে দেখো, আজও কিন্তু তুমি আগের মতোই আছো। নিজেকে পাল্টানোর কোনো দরকার নেই। মানুষের মনে যদি ভালোবাসার সহানুভূতি না থাকে তাহলে সেই নিয়ম কানুন শুধুমাত্র একটা প্রাচীর বলে মনে হবে। মন্দিরার প্রত্যেকটা কথা মীনাক্ষীর মনকে নাড়া দিচ্ছিল। সে বুঝতে পারে যে এই কয়েক বছরে সে কতটা পরিবর্তন হয়েছে। তার নিজের স্বামী সন্তানকে ভালোবাসার পরিবর্তে সে শুধু শাসন করেছে। এই শাসনের আড়ালে তাদের ভালোবাসা যেন চাপা পড়ে গেছে। কিন্তু মন্দিরা আসার পর থেকে আবার তার মনে সেই পুরানো দিনের কথাগুলো ভেসে ওঠে এবং সে একটু একটু করে আবার আগের মতো হওয়া শুরু করে। কয়েকদিন পরের ঘটনা, রবিবারের সকালে মন্দিরা তার শাশুড়ির কাছে এসে বলে, মা চলুন না, আজকে আমরা সবাই মিলে একটু পিকনিক করে আসি। এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সারা দিন সবাই মিলে একসঙ্গে কাটাবো, বেশ ভালো লাগবে। কি পিকনিক? না না, এইসব পিকনিক টিকনিকে কোথাও যেতে হবে না। প্রত্যেক রবিবার আমরা পুরো পরিবার মিলে কীর্তন শুনতে যাই, তারপর গুরুদেবের কাছে গিয়ে কিছু ভালো ভালো কথা শুনবো। মা, প্রত্যেক পরিবারেই তো কীর্তন শোনা হয়, একটা রবিবার না হয় পরিবারের সঙ্গেই সবাই কাটালাম। হ্যাঁ মা, এভাবে তো কোনোদিনও সবাই একসঙ্গে বাইরে বেড়াতেই যায়নি। রিঙ্কিও খুব জেদ করছিল। চলুন না সবাই মিলে একটু আনন্দ করে আসি। বড় বৌমা, তুমি এইসব কথা বলছো? আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি। আর সবাই শোনো, এসব হই হুল্লোড় ঘোরা বেড়ানো আমার একেবারে পছন্দ নয়। সোমলতা দেবীর কথা শুনে মীনাক্ষী চুপ করে যায়। তখন মন্দিরা বলে, কিন্তু মা, আমি তো শুনেছিলাম আপনি ঘুরতে বেড়াতে আর হই হুল্লোড় করতে খুব পছন্দ করেন। স্কুলে পড়াকালীন নাকি আপনি আপনার বান্ধবীদের সঙ্গে নদীর ধারে ঝিলের ধারে কতবার পিকনিক করেছেন, তেঁতুল গাছে চড়ে তেঁতুল পেড়ে খেয়েছেন, জঙ্গলে গিয়ে পাখির ছানা ধরেছেন, তারপর তাদেরকে আবার আকাশে উড়িয়ে দিয়েছেন। আপনি তো প্রাণ খুলে আনন্দ করতে ভালোবাসতেন মা। এসব কথা তুমি কি করে জানলে? তোমাকে কে বললো এসব কথা? আমাদের বাড়ির পাশে মিনু মাসি আর চন্দনা মাসি থাকে, তাদেরকে আপনি চেনেন তো নিশ্চয়ই। মিনু, চন্দনা, ওদের বিয়ে তোমার বাপের বাড়ির ওখানে হয়েছে? ওরা তোমার ছোটবেলাকার বন্ধু। আমরা তিনজনে মিলে কতই না মজা করতাম। আমরা একে অপরের প্রাণ ছিলাম জানো। হ্যাঁ মা, আমি এইবারে বাপের বাড়ি গিয়ে ওদের মুখে আপনার কত গল্প শুনেছি। আমার তো বিশ্বাসই হচ্ছিল না আপনি হঠাৎ এরকম পাল্টে গেলেন কি করে। পরিস্থিতি আর পরিবেশের চাপে মানুষকে পাল্টাতে হয় বৌমা। বিয়ে হওয়ার পরে যখন এই বাড়িতে এসেছিলাম তখন তোমাদের দাদু শ্বশুর আমায় বাড়ির দায়িত্ব দিয়ে বলেছিলেন যে শ্বশুর বাড়ি কখনোই ভালোবাসা আবদার এসব দিয়ে চলে না, সব সময় কড়া শাসন আর ডিসিপ্লিন মানতে হয়, তাহলে সবাইকে একসাথে রাখতে পারবে। সেই থেকেই আমি ধীরে ধীরে এরকম হয়ে গেছি। মা, আসল কথাটা হলো
কড়া ডিসিপ্লিনে আর শাসনে কোনো কিছু বেশি দিন চলতে পারে না। সবকিছু দীর্ঘদিন করার জন্য ভালোবাসা দরকার। আসল কথা হলো পরিবার ভালোবাসাতেই চলে। মন্দিরার কথা সোমলতা দেবীর খুব ভালো লাগে এবং তিনি বলেন, তুমি ঠিকই বলেছো বৌমা। এতদিন ধরে আমি এই বাড়িতে অনেক শাসন চালিয়েছি, এমনকি বড় বৌমাকেও নিজের মতো করে তৈরি করেছিলাম। কিন্তু আজ আমি বলছি, আমার বাড়িতে আর সেই সমস্ত পুরনো নিয়মকানুনই থাকবে না। সবাই নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচবে। তবে হ্যাঁ, দেখে শুনে, যেন তাতে করে নিজের বা অন্যজনের কোনো ক্ষতি না হয়। সোমলতা দেবীর কথা শুনে পরিবারের সবাই খুবই খুশি হয়। সেদিনকার পর থেকে তাদের পরিবারে হাসি, আনন্দ, মজা এবং প্রাণ ফিরে আসে। দীপকবাবু ও সুভাষিসবাবু ছোটবেলার বন্ধু ছিলেন। তারা গ্রামের বিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করার পর দুই বন্ধুর বিয়ে হয়। এরপর তাদের ছেলে মেয়ে হয়। দীপকবাবুর ছেলে অতনু এবং সুভাষিসবাবুর ছেলে সপ্তর্ষি একসঙ্গে খেলাধুলা করত। তারা দুই ভাইয়ের মতোই বড় হতে থাকে। কয়েক বছর পর সুভাষিসবাবুর একটি মেয়ে হয়, যার নাম মহুয়া। মহুয়া হওয়ার পর দীপকবাবু সুভাষিসবাবুকে বলেন, দেখেছিস সুভাষ, উপরবেলা বুঝি আমাদের মনের ইচ্ছা পূরণ করেছে। তাই তোর বাড়িতে লক্ষ্মী প্রতিমার মতো একটা মেয়ে পাঠিয়েছে। তোর মনে আছে তো আমরা কি ঠিক করেছিলাম? আরে হ্যাঁ হ্যাঁ, মনে আছে, আমি ভুলিনি। আমি কি ভুলে যাই কোনো কথা? আজ থেকে 20 বছর আগে আমার মেয়ে তোর বাড়ির বৌমা হবে, এই কথা আমি সবার সামনে দিয়েছিলাম। সুভাষিসবাবুর কথা শুনে সবাই খুবই খুশি হয়। দীপকবাবুর স্ত্রী পার্বতী দেবী মহুয়াকে কোলে নিয়ে নারকেল এবং 101 টাকা দিয়ে আশীর্বাদ করেন এবং সুভাষিসবাবুর স্ত্রী সুরভি দেবীকে বলেন, এই নিন বৌদি, 101 টাকা। এই নারকেলটা দিয়ে আমি আমার বৌমাকে আশীর্বাদ করে গেলাম। আজ থেকে আপনার মেয়ে আমারই হলো। হ্যাঁ হ্যাঁ দিদি, সে তো 100 বার। আমরা আপনার বৌমাকে যত্নের সঙ্গে মানুষ করব। আপনারা ও ব্যাপারে একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। কই দেখি আমার জামাই বাবা কই? আজ আমিও তাকে চন্দন দিয়ে বরণ করে নিই। এই বলে সুরভি দেবীও অতনুকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করেন এবং আশীর্বাদ করেন। এভাবেই ছোটবেলাতে অতনু ও মহুয়ার আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হয়। কয়েক মাস পর সুরভি দেবীর বাবা মারা যাওয়াতে তাদের পুরো পরিবার সেখান থেকে অন্য গ্রামে চলে যায় এবং সুরভি দেবী তার বাবার একমাত্র সন্তান ছিল। তাই শ্বশুরের সমস্ত সম্পত্তি সুভাষিসবাবুর হয়ে যায়। প্রচুর পরিমাণে চাষের জমি, বড় বড় বাড়ি, সবকিছু দেখাশোনা করার দায়িত্ব সুভাষিসবাবুর কাঁধে এসে পড়ে। এর ফলে তারা সব সময়ের জন্য সেখানকার বাসিন্দা হয়ে যান। ধীরে ধীরে তাদের ছেলে মেয়ে সপ্তর্ষি ও মহুয়া বড় হয়ে ওঠে। সপ্তর্ষি একটা ভালো কোম্পানিতে চাকরি পায়। এদিকে মহুয়া কলেজে ভর্তি হয়। একদিন সন্ধ্যাবেলা সুরভি দেবী ও সুভাষিসবাবু মহুয়াকে ডেকে তাদের কাছে বসিয়ে বলেন, মহুয়া, আমার তোমার সঙ্গে আমাদের একটা কথা আছে। তোমার এখন 19 বছর বয়স, পরের বছর তুমি 20-তে পা দেবে। এ বিষয়ে আমি তোমাকে আগে কখনোই কিছু বলিনি, কিন্তু এখন সময় এসে গেছে, সবকিছু তোমাকে বলে দেওয়াটাই ভালো। মা, তোমরা এইসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি 19 বছর 20 বছর করছো বলো তো? যা বলার পরিষ্কার করেই বলো। শোন মা, তুই তো জানিস এটা তোর দাদুর বাড়ি। আমাদের আসল বাড়ি কমলপুর গ্রামে। হ্যাঁ, সেসব ইতিহাস তো অনেকবারই শুনেছি। আমি কতবার তোমাদেরকে বলেছি যে আমাকে একবার কমলপুর গ্রামে নিয়ে চলো, কিন্তু তোমরা তো কখনোই আমাকে নিয়ে যাওনি। কি পাগল মেয়ে! মেয়েরা কি তার বিয়ের আগে তার শ্বশুর বাড়ি যায় নাকি? কি শ্বশুর বাড়ি? কি সব বলছো বলো তো? এসব বলার জন্যই তো তোকে আজকে এখানে ডেকেছি। এখন মন দিয়ে শোন, তোর বাবার বন্ধু দীপকবাবুর একমাত্র ছেলে অতনুর সঙ্গে তোর বিয়ে অনেক ছোটবেলাতেই আমরা ঠিক করে ফেলেছিলাম। তোর বাবা তাদেরকে কথা দিয়েছেন, তুই যখন 20 বছর বয়স হবি তখন তোদের বিয়ে হবে। কিন্তু মা, তুমি তো এতদিন আমাকে এ বিষয়ে কিছুই বলনি। আমি তো তাকে চিনিও না, কখনো দেখিও নি। আমি জানি তুই তাকে চিনিস না। তুই ওদের পরিবার অনেক ভালো। ওখানে বিয়ে হলে তুই হয়তো অর্থপূর্ণ সুখ পাবি না, কিন্তু মানসিক শান্তি পাবি মা। এবার তুই বল, তুই যদি না চাস তাহলে আমি ওদের সঙ্গে কথা বলবো। ওদেরকে বলে এই সম্পর্কটা এখানেই ভেঙে দেবো। আমাকে কিছুদিন সময় দাও বাবা। হঠাৎ করে এত কিছু শোনার পর আমার মাথা কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোর জীবনের এত বড় একটা ডিসিশন, তুই চিন্তা ভাবনা কর, তারপর আমাদেরকে জানাবি। তোর অমত থাকলে আমরা অন্য ব্যবস্থা করব। এরপর সুরভি দেবী এবং সুভাষিসবাবু তাদের ঘরে চলে যান। এদিকে মহুয়া সারা রাত ধরে এ বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকে। যদিও তার মতামত না নিয়েই তার বাবা মা অনেক ছোটবেলাতেই তার সম্বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেদিন রাতে সে যতবার অতনুর কথা ভাবছিল ততবারই সে অদ্ভুত একটা টান অনুভব করে এবং অতনুকে একবারও চোখে না দেখা সত্ত্বেও মনে মনে তাকে ভালোবেসে ফেলে। দুদিন পর আবার সুভাষিসবাবু মহুয়াকে এ বিষয়ে প্রশ্ন করলে সে বলে,
বাবা তোমরা যা ভালো বোঝো তাই করো, তবে আমার একটা ইচ্ছা আছে, আমার বিয়ের আগে যেন দাদার বিয়ে হয়ে যায়। আমি তোমাদেরকে এভাবে একা ফেলে শ্বশুরবাড়িতে যেতে পারবো না। মহুয়ার কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এরপর সপ্তর্ষির জন্য মেয়ে দেখা হয়। কয়েকদিন পর দেবযানী নামে একটি মেয়ের সঙ্গে সপ্তর্ষির বিয়ে হয়ে যায়। সপ্তর্ষির বিয়ের পর এবার মহুয়ার বিয়ের তোড়জোড় শুরু হয়। সুরভি দেবী এবং শুভাশিস বাবু তাদের একমাত্র মেয়ের জন্য সব রকমের জিনিসপত্র কিনে ঘর ভর্তি করতে থাকেন। এসব কিছু দেখে দেবযানীর মনে মনে খুবই হিংসা হয় এবং সে বলে, মা আপনারা তো দেখছি লেপ কম্বল হাঁড়ি বাসন সবকিছু দিয়ে ঘরে বোঝাই করে দিয়েছেন, এই এত কিছু জিনিসপত্র পাঠানোর কি আছে? শুনেছি তো নাকি ওরা খুব গরিব, ঘর বাড়িও ভাঙাচোরা, তা ওই বাড়িতে কি এইসব জিনিস মানাবে? তা এতই যদি একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, তাহলে একটি ধনী পরিবারের মেয়ের বিয়ে দিলেই তো পারতে। এরকম কাঙ্গাল ভিখারি বাড়িতে বিয়ে দিচ্ছ কেন? সেই কথাটাই তো আমার মাথাতে আসছে না। সপ্তর্ষির কথা শুনে দেবযানী সেখান থেকে চলে যায়। এদিকে মহুয়ার চোখে জল চলে আসে এবং সে তার মাকে বলে, মা এইসব জিনিসপত্র আমার কোনো দরকার নেই, তুমি আমাকে সাধারণভাবেই বিয়ে দাও, এসব আমার কিছুই চাই না। এই ঘটনার পর মহুয়া সত্যি তার বাপের বাড়ি থেকে কোনো জিনিসপত্র নেয় না এবং খুবই সাধারণভাবে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর অতনুর মা পার্বতী দেবী এবং বাবা দীপক বাবু অনেক আন্তরিকতার সঙ্গে তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। বাড়ি ছোট হলেও খুব পরিষ্কার ও ছিমছাম ছিল। গৃহপ্রবেশের পর পার্বতী দেবী মহুয়াকে বলেন, মহুয়া, আজ পুরো 20 বছর পর তুমি এই বাড়িতে পা দিলে। আজ থেকে আমি এই পরিবারের সমস্ত দায়িত্ব তোমাকে দিলাম। আমরা তোমার বাবার মতো অত বড় লোক নয়, তবে এটুকু কথা দিতে পারি যে ভালোবাসতে তোমার বাবার থেকেও কম করব না। পার্বতী দেবীর কথা শুনে মহুয়ার চোখে জল চলে আসে। এখন সে বুঝতে পারে যে এরা দারিদ্র হওয়া সত্ত্বেও কেন তার বাবা এই বাড়িতে বিয়ে দিয়েছে। এই ভেবে সে মনে মনে অনেক শান্তি পায়। এমন সময় পার্বতী দেবী তার কাছে গরম গরম ভাত, মাছের তরকারি, ডাল, আলু পোস্তর তরকারি নিয়ে এসে উপস্থিত হন এবং বলেন, এই নাও বৌমা, খেয়ে দেখো তো তোমার মায়ের হাতের স্বাদের মতো হয়েছে নাকি। পার্বতী দেবীর কথা শুনে দীপক বাবু মজা করে বলেন, হ্যাঁ বৌমা, তুমি খাবারগুলো খেয়ে দেখো, যদি খাবারে মশলা বা স্বাদ কম হয় তাহলে আমায় বলবে, কাল থেকে তোমার শাশুড়ি মার মাইনে কাটবো। হা হা হা। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকে প্রতি মাসে 1000 টাকা মাইনে দাও, দরকার নেই, তোমার মাইনে তুমিই রাখো। আমার বৌমা চলে এসেছে, এবার আমরা দুজনে মিলেমিশে থাকবো, আমাদের আর কারোরই দরকার নেই। পার্বতী দেবীর কথা শুনে সবাই হেসে ফেলে। মহুয়া তার ছোট এবং সুখী পরিবার দেখে খুবই খুশি হয়ে যায়। শীতকালের সময় পার্বতী দেবী তার নতুন বৌমাকে তাদের একটিমাত্র কম্বল দিয়ে দেন। রাতের বেলা তারা মাদুর পেতে বিছানা করে ঘুমায়, কিন্তু মেঝেতে ঘুমানোর অভ্যেস না থাকার জন্য মহুয়া সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকালবেলা পার্বতী দেবী দীপক বাবুকে বলেন, এই শোনো না, বৌমার তো এভাবে মেঝেতে ঘুমানোর অভ্যেস নেই, তুমি এক কাজ করো, শোভা কাকিমার বাড়িতে যাও আর তাদের বাড়ি থেকে সেলাই করার পর যে টুকরো কাপড়গুলো বেঁচে থাকে সেগুলো নিয়ে এসো। কাটা কাপড়ের টুকরো দিয়ে তুমি কি করবে? আরে তুমি আনো না, ওটা আমার কাজে লাগবে। এরপর দীপক বাবু শোভা কাকিমাদের বাড়ি থেকে 1 বস্তা কাটা কাপড়ের টুকরো নিয়ে আসে। এদিকে পার্বতী দেবী তার পুরনো শাড়িকে কেটে সেলাই করে তার ভেতরে কাপড়ের টুকরো ভরে দেন এবং একটি তোষকের মতো তৈরি করেন। রাতে সেই তোষক দিয়ে বিছানা তৈরি করেন। মেঝেতে মোটা বিছানা দেখে মহুয়া জিজ্ঞাসা করে, মা এটা কোথায় ছিল? এটা কার জন্য এখানে বিছিয়েছেন? আজ দুপুরে তুমি ঘুমিয়ে যাওয়ার পর এটা আমি তৈরি করেছি, আর এই বিছানাটা তোমার জন্য। তোমার বাবার বাড়িতে ভালো খাট বিছানায় শুয়ে তোমার অভ্যেস, এখানে আমরা তোমাকে তো সেসব কিছুই দিতে পারছি না, তবে এই বিছানাটা আগের তুলনায় অনেকটা মোটা আর নরমও। আশা করছি আজকে ভালো ঘুমাতে পারবে তুমি। তার জন্য এত আদর যত্ন দেখে মহুয়ার চোখে জল চলে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে মহুয়া তার শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করে নিয়েছিল। সে সকালে উঠে কাঠের চুলাতে রান্নাবান্না করা, ঘুঁটে দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা সবকিছুই কাজ করতে থাকে। এদিকে একদিন শুভাশিস বাবু মনমরা হয়ে বসে থাকেন। তখন সুরভি দেবী তাকে বলেন, কি হয়েছে, তুমি এভাবে মনমরা করে বসে আছো কেন? আজ মেয়েটার কথা খুব মনে পড়ছে। এই শীতে দুবেলায় জ্বরে ভুগতো, ওষুধ খেয়ে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যেত। না জানি নতুন শ্বশুর বাড়ি গিয়ে কোনো অসুখ বিসুখে পড়লো কিনা। এতই যখন মেয়ের চিন্তা হচ্ছে, তাহলে চলো না কালকে গিয়ে একবার দেখা করে আসি। ও যা যা পছন্দ করে সেসব খাবার দাবার সবকিছু নিয়ে একবার বেরিয়ে আসি, চলো। সুরভি দেবীর কথা শুনে শুভাশিস বাবু রাজি হয়ে যান। পরের দিন খাবার দাবার কিনে তারা সবাই মিলে মহুয়াকে দেখতে তার শ্বশুর বাড়িতে যায়। মহুয়া সেই সময় একটি দেওয়ালে ঘুঁটে দিচ্ছিল। এমন সময় একটি বড় গাড়ি তাদের বাড়ির কাছে এসে দাঁড়ায় এবং গাড়ির ভেতর থেকে মহুয়ার বাবা, মা, দাদা, বৌদি সবাই নেমে দাঁড়ায়। মহুয়া শুভাশিস বাবুকে দেখে
তার সামনে আসে এবং তাকে জড়িয়ে ধরে। শুভাশিস বাবু এতদিন পর মেয়েকে কাছে পেয়ে খুব খুশি হন এবং বলেন, কেমন আছিস মা? এই শীতে কোনো জ্বর সর্দি হয়নি তো? না বাবা, শীতকাল আমার অভ্যেস হয়ে গেছে, আর আগের মতো কষ্টই হয় না। একটু ঠান্ডা লাগলে মা রসুন তেল গরম করে হাতে পায়ে মালিশ করে দেন, তারপর পরের দিনই সর্দি কাশি সব চলে যায়। ঠিক এমনই সময় দেবযানী তার নাকের কাছে কাপড় চাপা দিয়ে বলে, এ কি মহুয়া, তুমি গোবর হাতে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি ঘুঁটে দিচ্ছিলে নাকি? ও মাই গড, এই গোবরের গন্ধে আমার গা গুলিয়ে যাচ্ছে। দেবযানী, আমরাও তো এখানে দাঁড়িয়ে আছি, কই আমাদের তো কিছু হচ্ছে না। তোমার যদি এতই সমস্যা হয় তুমি গাড়ির ভিতরে গিয়ে বসো। দাদা, তুই বৌদিকে এভাবে বলিস না, আসলে বৌদির অভ্যেস নেই তো, তাই বৌদি এভাবে বলছে। আমি এক্ষুনি হাত ধুয়ে নিচ্ছি, তোমরা সবাই ভেতরে চলো। এরপর সবাই মহুয়ার সাথে তাদের বাড়ির ভেতরে যায়। পার্বতী দেবী, দীপক বাবু এবং অতনু মহুয়ার বাপের বাড়ির লোকজনদেরকে দেখে খুবই খুশি হয়ে যায়। পার্বতী দেবী তাদেরকে বসিয়ে বলে, দাদা বসুন। তারপর এতদিন পর মেয়ের কথা মনে পড়লো? আপনার মেয়ে তো রোজ আপনাদের কথা বলে। তাই নাকি? আমরা তো ভেবেছিলাম তুই নতুন মা বাবা পেয়ে আমাদের ভুলেই গিয়েছিস। বাবা তুমিও না, জানো বাবা, আমি আঙ্কেলের কাছ থেকে তোমাদের ছোটবেলার সব গল্প শুনেছি। তুমি নাকি খুব দুষ্ট আর ডান পিটে ছিলে। মহুয়ার কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলে, কিন্তু এসব দেবযানীর একেবারেই পছন্দ হচ্ছিল না। সে বলে, মহুয়া, তুমি এই বাড়িতে থাকো কি করে? এখানে তো দেখছি কোনো আসবাবপত্র নেই, এমনকি খাট পর্যন্ত নেই। তুমি ঘুমাও কোথায়, মেঝেতে? দেবযানীর কথা শুনে সবাই চুপ করে যায়। প্রসঙ্গ পাল্টানোর জন্য পার্বতী দেবী বলেন, আরে আপনারা তো তখন থেকে কথা বলেই যাচ্ছেন, আপনাদেরকে খাওয়ার কথা তো জিজ্ঞাসাই করা হয়নি। আপনারা একটু বসুন, আমি চটপট করে কিছু খাবার বানিয়ে আনছি। হ্যাঁ মা, আমিও আপনার সাথে যাচ্ছি, চলুন। এরপর তারা দুই শাশুড়ি বৌমা মিলে কাঠের চুলাতে রান্না বান্না শুরু করে, যা দেখে আবার দেবযানী বলে, এ বাবা, তোমরা এই এত ধোঁয়ার মধ্যে মাটির উনুনে কিভাবে রান্না করো? এতে কি খাবার রান্না হবে? আমি তো বাবা এসব কিছুই খাবো না। দেবযানীর এত অপমান শুনে মহুয়ার চোখে জল চলে আসে, কিন্তু সে কিছুরই উত্তর দেয় না। কিছুক্ষণ পর মেঝেতে আসন বিছিয়ে তাদেরকে খেতে দেওয়া হয়। পার্বতী দেবী 4টে থালাতে বিভিন্ন রকমের পিঠে পুলি, পাটিসাপটা এসব করে তাদেরকে খেতে দেয়। দেবযানী ছাড়া বাকি সবাই খাওয়া শুরু করে। পার্বতী দেবীর হাতের পিঠে খেয়ে সবাই খুব প্রশংসা করে। কিছুক্ষণ বসে থাকার পর পিঠের গন্ধ দেবযানী নাকে আসতে সে আর লোভ সামলাতে পারে না। সে সবাইকে লুকিয়ে আড়াল করে একটি পিঠে তুলে নেয় এবং খেতে শুরু করে। পিঠেটি এতটাই সুস্বাদু হয়েছিল যে সে অবাক হয়ে যায় এবং বলে, আরে, এটা তো দারুণ খেতে হয়েছে। আমি তো জীবনে কোনোদিন এত সুস্বাদু পিঠে খাইনি। তোমার ভালো লেগেছে বৌমা? তাহলে ভালো করে খাও না, এই পাটিসাপটাটা খেয়ে দেখো। আমার বিশ্বাস এরকম পাটিসাপটা তুমি আগে কখনো খাওনি। এ কথা শুনে দেবযানী লজ্জায় পড়ে যায়, কিন্তু পিঠের লোভ সে ছাড়তে পারে না। এক এক করে তার প্লেটের সমস্ত পিঠে সে শেষ করে ফেলে এবং সপ্তর্ষির প্লেট থেকেও পিঠে নিয়ে খেতে শুরু করে দেয়, যা দেখে সবাই হেসে ফেলে। এমন সময় সপ্তর্ষি বলে, আসলে আন্টি এত সুন্দর রান্না করেছে, আমি আর নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। আচ্ছা আন্টি, আপনি কি বাকি খাবারগুলো এভাবেই রান্না করেন? হ্যাঁ বৌদি, উনি সব খাবার এতটাই সুস্বাদু করেন, আর ওনার আদরও তো তুমি কখনো পাওনি। পেলে বুঝতে আমি স্বর্গের থেকে কম ভালো জায়গায় নেই। মহুয়ার কথা শুনে দেবযানীর মনে মনে খুব অনুতপ্ত হয়। সে তার ভুল বুঝতে পারে। সে হাত জোড়ো করে সবার সামনে দাঁড়ায় এবং ক্ষমা চেয়ে বলে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এতদিন ধরে আমি বুঝতাম যে টাকা পয়সা থাকলেই সুখে থাকা যায়, কিন্তু আজ আমি মহুয়ার কাছে এসে বুঝেছি যে কিভাবে ভালোবাসা দিয়ে একটা ছোট কুঁড়ে ঘরকেও স্বর্গ বানানো চাই। এরপর সে মহুয়াকে বলে, মহুয়া, তুমি সত্যি খুব ভাগ্যবতী। এত ভালোবাসার মধ্যে রয়েছো, আর আন্টির হাতের এত ভালো ভালো খাবার খাচ্ছ। আমার তো তোমাকে দেখে এবার হিংসা হচ্ছে। দেবযানী এভাবে বললে পার্বতী দেবী বলেন, আরে বৌমা, তুমি ছেলে মানুষ, কি বলতে কি বলেছো, তাতে কি আর আমরা তোমাকে খারাপ ভেবেছি? আর তোমার মহুয়ার উপরে হিংসা হওয়ার কোনো কারণই নেই। ও যেমন আমার একটা মেয়ে, তুমিও তো আমার আর একটা মেয়ে। তোমার যখন ইচ্ছা তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে আমার হাতে রান্না করে খাওয়াবো। আন্টি, আমি কিন্তু আজকে বাড়ি ফিরে যাব না। বাবা মারা চলে গেলে যাক, আমি কিন্তু আজ আপনাদের সঙ্গেই থাকবো। কিন্তু বৌদি, তোমার তো মেঝেতে ঘুমানো অভ্যেস নেই, তুমি কি আমাদের সাথে মেঝেতে ঘুমাতে পারবে? আমি সব পারবো, তুমি যখন পারছো তখন আমিও পারবো। আর আজকে আঙ্কেল আর বাবা ছোটবেলার গল্প শুনবো। কি আঙ্কেল, আমাকেও আপনাদের ছোটবেলার গল্প শোনাবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, তার সঙ্গে আমি তোমাকে অন্য গল্পও শোনাবো। তবে একটা শর্ত, আমার বন্ধু আজ আমাদের বাড়িতে এতদিন পর এসেছে। আজ তোমাদের সকলকে আমাদের সঙ্গে থাকতে হবে। এই গরিব ঘরে কষ্ট সৃষ্ট করে একটা দিন কাটানোই যেতে পারে, কি বলো?
এরপর সবাই দীপকবাবুর কথায় রাজি হয়ে যায় এবং তারা সারা সন্ধ্যা বিভিন্ন ধরনের গল্পগুজব করে কাটিয়ে দেয়। রাত্রিবেলা পার্বতী দেবীর হাতে সুস্বাদু খাবার খায়। এভাবেই গরিব মেয়ের বাড়িতে ধনী বাবা মা দাদা বৌদি এসে আনন্দের সঙ্গে দিন কাটিয়ে যায়।